আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। ঘরে বসে ইংলিশ গ্রামার শেখার ফ্রি কোর্সে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব সাবজাংটিভ নিয়ে। সাবজাংটিভ ভার্বটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছো তাদের প্রতি বছরই একটি করে অথবা এর চেয়ে বেশি সাবজাংটিভ ভার্ব থেকে প্রশ্ন আসে। তোমরা যদি লক্ষ্য করো যে কোনো পাবলিক ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক, তাহলে তোমরা এই বিষয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাবে। এছাড়া যারা এসএসসি এইচএসসি আছো তাদের জন্য সাবজাংটিভ ভার্ব খুবই গুরুত্বপূর্ণ, কেননা সাবজাংটিভ ভার্ব থেকে অনেক প্রশ্ন রাইট ফর্ম অফ ভার্বের ভিতর থাকে। তো আর কথা না বাড়িয়ে সাবজাংটিভ ভার্ব নিয়ে আজকে ক্লাসটি শুরু করছি। আজকে যদি তোমরা সাবজাংটিভ ভার্বের এই ক্লাসটি সম্পূর্ণ করে নাও, তাহলে আশা করা যায় ইনশাল্লাহ তোমাদের সাবজাংটিভ ভার্ব নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। সেজন্য মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে। সাবজাংটিভ ভার্ব হলো এমন একটি ব্যাকরণ কাঠামো যেখানে কিছু নির্দিষ্ট নাউন, ভার্ব বা অ্যাডজেক্টিভের পর যদি দ্যাট থাকে, তাহলে বাক্যের টেন্স যাই হোক না কেন ভার্ব সবসময় বেস ফর্ম হবে। অর্থাৎ সাবজাংটিভ ভার্বের মেইন কাজটা হইল যে কোনো টেন্সে হোক না কেন কিছু নির্দিষ্ট শব্দের পর যদি দ্যাট থাকে, তাহলে সবসময় B1 অথবা বেস ফর্ম হবে। এটি প্রায় প্রস্তাব, পরামর্শ, ইচ্ছা বা চাহিদা প্রকাশ করার জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ এক কথায় যদি আমরা একটু বলি, তাহলে সাবজাংটিভ ভার্ব হলো কিছু নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এগুলোর পরে যদি দ্যাট থাকে, তাহলে অবশ্যই এরপরে যে সেন্টেন্স, যে ক্লজটা থাকবে, সেই ক্লজের মধ্যে যে ভার্বটা থাকবে, ভার্বটা সবসময় বেস ফর্ম অথবা B1 হবে। একই অর্থ যদিও, বেস ফর্ম যেটি সেটি B1, সংক্ষিপ্ত রূপ হলো B1। যেমন হি ডিমান্ড দ্যাট। দেখেন, ওই বললাম যে কিছু নির্দিষ্ট নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ অর্থাৎ কিছু শব্দের পর যদি দ্যাট থাকে, তাহলে অবশ্যই ভার্ব বেস ফর্ম হবে। এখানে ডিমান্ডটা হলো সেই নির্দিষ্ট শব্দ, এটার পর যেহেতু দ্যাট আছে, তাহলে এখানে দ্যায়ের পর কি বি হবে নাকি আর হবে? যদিও আমাদের দেখতে মনে হচ্ছে দ্যায় আর, প্রেজেন্ট অন টাইম, জিনিসটা খুব সুন্দর। তবে যেহেতু এটা সাবজাংটিভ অর্থাৎ ডিমান্ড এরপর দ্যাট আছে, সুতরাং এখানে বেস ফর্ম হবে, আর এর বেস ফর্ম হলো বি, সুতরাং এখানে বি হবে। আশা করি বিষয়টা বুঝছো। সেটা হলো কিছু নির্দিষ্ট শব্দ, যেমন এই শব্দগুলো রিকোয়েস্ট, অ্যাডভাইস, ডিমান্ড, সাজেশন, রিকমেন্ডেশন, তারপর সাজেস্ট, অ্যাডভাইস, প্রপোজ, ইনসিস্ট, ইম্পর্টেন্ট, অ্যাসিস্ট্যান্স, আর্জেন্ট, এই শব্দগুলো যদি থাকে এবং এই শব্দগুলোর পরে যদি আপনার দ্যাট থাকে, তাহলে এর পরে যে ভার্বটা আসবে সেই ভার্বটা সবসময় বেস ফর্ম অথবা B1 হবে। যেমন ওই শব্দের মধ্যে একটা হলো ডিমান্ড, ডিমান্ডের পর দ্যাট আছে, সেজন্য এখানে বেস ফর্ম অর্থাৎ বি হয়েছে। শব্দগুলো তোমরা ভিডিওটা থামিয়ে লিখে রাখবা অথবা স্ক্রিনশট নিয়ে রাখবা। এই শব্দগুলোর পরে যদি দ্যাট থাকে, তাহলে সাবজাংটিভ হবে। তো এখন আমরা সাবজাংটিভ ভার্বের মূল নিয়ম এবং উদাহরণ দেখে নিব। আজকের এই ক্লাসটা আমরা যে বই থেকে নিয়েছি সেটা হলো ঘরে বসে ইংলিশ আনলক, অর্থাৎ ইংলিশ গ্রামার শেখার ফুল ফ্রি কোর্স। তোমরা যারা এই বইটি নিতে চাও, আমাদের কমেন্ট সেকশন নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বার সাথে যোগাযোগ করিও। যাদের নেওয়ার নেই তাদের জন্য কোনো সমস্যা নেই। তোমরা ভিডিওটা থামিয়ে প্রতিটি সূত্র সুন্দর করে খাতায় লিখে রাখবা। এছাড়া তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। সাবজাংটিভ ভার্বের মূল নিয়ম হলো বেস ফর্ম হবে, অর্থাৎ ভার্ব সবসময় বেস ফর্ম এ থাকবে অর্থাৎ B1 থাকবে। যেমন তোমাদেরকে উদাহরণ দেই, দে সাজেস্ট দ্যাট, সাজেস্ট হলো সাবজাংটিভ ওয়ার্ড, এরপর দ্যাট আছে, সেজন্য ভার্ব কি হবে, গো হবে নাকি গোস হবে? যদিও হি এর পরে সবসময় গোস হয়, কিন্তু এখানে গোস হবে না, এখানে হবে গো, বিকজ অফ সাবজাংটিভ ওয়ার্ডের পর দ্যাট থাকলে এরপরে বেস ফর্ম হয়। 2 নম্বর নিয়মটা হলো মডেল অক্সিলারি ভার্ব ব্যবহার করা যাবে না, যেমন ক্যান, উইল, শুড এগুলো ব্যবহার করা যাবে না। একটা উদাহরণ দেওয়া যাক, ইট ইজ এসেনশিয়াল দ্যাট শি উইল বি হবে নাকি বি হবে? শি উইল বি প্রেজেন্ট হবে নাকি শি বি প্রেজেন্ট হবে? এখানে কিন্তু শি উইল বি প্রেজেন্ট, এই বিষয়টাই সুন্দর।
এবং এটাই হওয়ার কথা, কিন্তু হবে না। কারণটা কি? কারণ এসেনশিয়াল শব্দটা কিন্তু সাবজাংটিভ ওয়ার্ড এবং এরপর দ্যাট রয়েছে। আর আমরা জানি সাবজাংটিভ ওয়ার্ডের পর যদি দ্যাট থাকে তাহলে অবশ্যই বেস ফর্ম হবে। তাহলে এখানে বেস ফর্ম কি? বি। সেজন্য এখানে উত্তর হবে বি। কেননা সাবজাংটিভ ভার্বে কোনো মডেল ভার্ব ব্যবহার করা যায় না। 3 নম্বর নিয়মটা হলো নেগেটিভ ফর্মের মধ্যে নট বসানো হবে, ডু নট ব্যবহার করা যাবে না বা ডাস নট ব্যবহার করানো যাবে না, ডাইরেক্ট সরাসরি নট ব্যবহার করতে হবে। যেমন ইনসিস্ট দ্যাট, এটা সাবজাংটিভ ওয়ার্ড, এরপর দ্যাট রয়েছে। শি ডু নট লিভ আর্লি হবে নাকি শি নট লিভ আর্লি হবে? এখানে দেখতে যতই সুন্দর লাগুক ডোন্ট, কিন্তু সেটা হবে না, এখানে হবে নট। কেননা সাবজাংটিভ ভার্বের পর কখনো ডু নট বসে না, সরাসরি নট বসে। আরেকটা হলো যদি সাবজাংটিভ ওয়ার্ড থাকে তাহলে কখনো পাস্ট টেন্স ব্যবহার করা যাবে না, অতীত ঘটনা হলেও ভার্ব সব সময় বেস ফর্ম থাকবে। যেমন শি ডিমান্ড, এটা কিন্তু সাবজাংটিভ ওয়ার্ড, এরপর দ্যাট রয়েছে, তাহলে এখানে ওয়াস হবে নাকি বি হবে? যদিও সেন্টেন্সটি অতীতের, কিন্তু এখানে ওয়াস হবে না, এখানে বি হবে। কারণ আমরা জানি সাবজাংটিভ ভার্বের একেবারে মূল কথাটি হলো বেস ফর্ম হওয়া, সেজন্য এখানে বি হবে। বাক্যের টেন্স অতীত হলো এখানে বি ভার্ব ব্যবহার করবে, ওয়াস নয়। আরেকটা নিয়ম হলো বি ভার্ব ব্যবহার করতে হবে, এখানে এম, ইজ আর, ওয়াজ, আর এগুলো কখনো ব্যবহার করা যাবে না। যেমন দ্য টিচার রিকোয়েস্ট দ্যাট দ্য হোমওয়ার্ক ইজ সাবমিটেড নাও। দ্য হোমওয়ার্ক এখানে ইজ হওয়ার সম্ভাবনাটা বেশি ছিল, কিন্তু এটি হবে না, এখানে হবে বি। কারণ এম, ইজ আর, ওয়াজ, আর এগুলো ব্যবহার করা যায় না সাবজাংটিভ ভার্বের পরে। এখানে সাবজাংটিভ ভার্ব হলো রিকোয়েস্ট এবং এরপর দ্যাট যেহেতু রয়েছে, সুতরাং এটা সাবজাংটিভ মুড, এরপরে কখনো ইজ ব্যবহার করা যাবে না, ব্যবহার করতে হবে বি। তাহলে আমাদের মেইন নিয়মটা হলো যদি সাবজাংটিভ ভার্ব থাকে তাহলে সব সময় বেস ফর্ম বসবে, কখনো মডাল ভার্ব ব্যবহার করা যাবে না, ক্যান, কুড, শুড, বরং এর পরিবর্তে বি ভার্ব ব্যবহার করতে হবে। এবং কখনো ডু নট ব্যবহার করা যাবে না, নট বসাতে হবে। এবং পাস্ট টেন্স হলো এখানে ওয়াজ বসানো যাবে না বা অতীত করা যাবে না, সবসময় বেস ফর্মই থাকতে হবে। এবং বি ভার্ব ব্যবহার করতে হবে, এম, ইজ আর, ওয়াজ, এর ব্যবহার করা যাবে না। শর্টকাটে যদি আমরা বলি এই শব্দগুলো যদি থাকে, এই শব্দগুলো যদি থাকে এবং তারপর যদি দ্যাট থাকে, তাহলে সব সময় বেস ফর্ম হবে, এটাই সূত্র। তোমরা ভিডিওটা থামিয়ে এটা লিখে রাখো। অর্থাৎ নিচে দেওয়া শব্দগুলো যদি থাকে এবং এরপর যদি দ্যাট থাকে তাহলে যেমনই হোক না কেন সবসময় বেস ফর্মে হবে। আশা করি আজকে সাবজাংটিভ ভার্বটা তোমরা বুঝতে পেরেছো। আর তোমাদের সাবজাংটিভ ভার্ব নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে জানাবে। আর আমরা চেষ্টা করছি বাংলাদেশের সর্বপ্রথম একেবারে ফ্রি ইংলিশের এ টু জেড যতগুলো গ্রামাটিক্যাল টপিক আছে প্রতিটি গ্রামাটিক্যাল টপিক নিয়ে পূর্ণাঙ্গ একটা সিরিজ বানানোর জন্য। তো তোমরা সবাই দোয়া করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আশা করি তোমাদের দোয়া যদি আমাদের সাথে থাকে আমরা অনেক দূরে এগিয়ে যাব। যাই হোক, সাবজাংটিভ ভার্ব আরও স্ট্রং হওয়ার জন্য তোমাদেরকে কিছু প্র্যাকটিস করাই, যেটি তোমাদেরকে আরও স্ট্রং করে তুলবে। ইট ইজ এ রিকমেন্ডেশন দ্যাট, দেখেন রিকমেন্ডেশনটা কিন্তু সাবজাংটিভ ওয়ার্ড এবং এরপর দ্যাট রয়েছে, তাহলে এখানে কি হবে? স্টাডি হবে নাকি স্টাডিজ হবে? যদিও সি এর পরে স্টাডিজ হয়, কিন্তু এখানে স্টাডিজ হবে না, এখানে হবে স্টাডি। কারণ এটা হলো সাবজাংটিভ এবং এটা হলো দ্যাট। সাবজাংটিভ ওয়ার্ডের পর যখন দ্যাট থাকে তখন বেস ফর্ম হয়, সেজন্য এখানে স্টাডি হবে। শি ডিমান্ড দ্যাট, যেহেতু সাবজাংটিভ ওয়ার্ডের পর দ্যাট রয়েছে এখানে কখনো আর ব্যবহার করা যাবে না, এখানে ব্যবহার করতে হবে বি। ইট ইজ ক্রুশিয়াল দ্যাট, ক্রুশিয়ালের পর যেহেতু দ্যাট রয়েছে এখানে কখনো ফিনিশ ব্যবহার করা যাবে না, এখানে ফিনিশ ব্যবহার করতে হবে। রিকোয়েস্টের পর যেহেতু দ্যাট রয়েছে সুতরাং এখানে হেল্পস ব্যবহার করা যাবে না, এখানে হেল্প ব্যবহার করতে হবে। দে সাজেস্ট দ্যাট হি ডাস নট লিভ আর্লি, এখানে কিন্তু আমাদের কখনোই ডাস নট লিভ আর্লি ব্যবহার করা যাবে না, যতই ডাস নট লিভ ব্যবহারটা সুন্দর দেখাক, কেননা এখানে সাজেস্ট দ্যাট রয়েছে।
অর্থাৎ সাবজাংটিভ ওয়ার্ডের পরে দ্যাট রয়েছে, সুতরাং এখানে ডু নট, ডাস নট এসব ব্যবহার করা যাবে না, এখানে সরাসরি নট লিভ ব্যবহার করতে হবে। আশা করি আজকের আলোচনা থেকে তোমরা সাবজাংটিভ ভার্ব সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেয়েছো। আর যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে আমাদের ফেসবুক গ্রুপে তোমরা জানিয়ে দিবে অথবা ইউটিউবের কমেন্ট সেকশনে বলবে, আমরা চেষ্টা করবো পূর্ণাঙ্গ উত্তর দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।